হ্যালো, ওয়েলকাম টু এক্সাম পাঠশালা। এক্সাম পাঠশালাতে তোমাদের আরও একবার স্বাগত। আজকে এসএসসি গ্রুপ সির যে নোটিফিকেশনটি এসেছে সেটি 2025 সালের নভেম্বর মাসের 3 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। ইতিমধ্যে এটা সবাই জেনে গেছো এবং জানুয়ারি মাসে একটা টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে যে মাসে পরীক্ষাটা হওয়ার খুব সম্ভাবনা আছে। এই এসএসসি গ্রুপ সির যে পরীক্ষাটি হবে তাতে একটা ইংলিশ সেকশন আছে। সেই ইংলিশ সেকশনের আজকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পেপার এবং যার সিলেবাস এইটি নিয়ে আমি আজকে আলোচনা করব। আমি সৌরভ স্যার, তোমাদের ইংলিশ মেন্টর। আজকে পুরো ডিটেলসে এই পরীক্ষাটির যে ইংলিশ সেকশন সেটা নিয়ে আজকে পুরো ডিটেলসে আজকে তোমাদের সামনে আলোচনা করব। আমাদের টার্গেট হচ্ছে 15 নম্বরের যে ইংলিশ আছে সেই 15তে 15 পাওয়া। প্রথমে বলে রাখি, আমাদের অফলাইন ব্যাচ ফারাক্কা এবং মালদাতে শুরু হয়েছে নতুন একটি ব্যাচ। তোমরা যারা ইন্টারেস্টেড আছো তারা অবশ্যই 8910961548 এই স্ক্রিনে দেওয়া নাম্বারটায় ফোন করে তোমরা ডেমো ক্লাসের জন্য যোগাযোগ করতে পারো। নতুন একটি ব্যাচ ওপেন হয়েছে যেটি সোমবার এবং শুক্রবার সকাল 8টা থেকে ফারাক্কাতে শুরু হয়েছে। এছাড়াও আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের একটি কম্বাইন্ড ব্যাচ এবং এসএসসির যে জিডির পরীক্ষা হয় সেই জিডির একটা কম্বাইন্ড ব্যাচ এবং ডাব্লিউপির প্র্যাকটিস সেটেরও একটি ব্যাচ চলছে। এছাড়াও আমাদের আবাসিকের সুব্যবস্থা আছে যেখানে থেকে তোমরা পড়াশোনা করতে পারবে এবং এখানে মাঠেরও সুব্যবস্থা আছে, মাঠও প্রতিদিন করানো হয়। ইন্ট্রোডাকশন, ডাব্লিউবি এসএসসি গ্রুপ সির ইন্ট্রোডাকশন পার্ট আজকে শুরু করছি। প্রথমেই বলে রাখি 2017 সালে যে পরীক্ষাটি হয়েছিল এসএসসি গ্রুপ সির, সেই পরীক্ষাটির যে সিলেবাসটি ছিল সেই সিলেবাসটি প্রথমে আমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ তোমরা। সিনোনিমস, অ্যান্টোনিমস অ্যান্ড দেয়ার কারেক্ট ইউজেস, অর্থাৎ সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ এবং তাদের সঠিকভাবে ব্যবহার, এখান থেকে প্রশ্ন ছিল। ফান্ডামেন্টাল অফ ইংলিশ গ্রামার, অর্থাৎ ইংলিশ গ্রামারের যে প্রাথমিক মৌলিক যে উপাদানগুলি সেগুলো থেকে প্রশ্ন ছিল। এবং গ্রামারের রুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন, অর্থাৎ গ্রামারের যে নিয়ম কানুন আছে, ব্যাকরণের যে নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুনগুলো থেকে প্রশ্ন ছিল এবং তাদের ব্যবহার থেকেও প্রশ্ন ছিল। এবং শেষে সেন্টেন্স স্ট্রাকচার, সেন্টেন্সের অর্থাৎ বাক্যের গঠন এবং ফরমেশন, একটা বাক্য থেকে আরেকটা বাক্যতে কিভাবে আমরা ট্রান্সফার করব সেগুলো থেকেও কিন্তু প্রশ্ন ছিল। এই চারটে প্রশ্নকে, এই চারটে সিলেবাসের যে টপিক, এই টপিকটাকে যদি আমরা এলাবোরেট করি তাহলে আমরা দেখতে পাবো যে এইরকম একটা জিনিস দেখতে পাবো, যেটাকে আমরা দুটো পার্টে ভাগ করেছি, একটা গ্রামার পার্ট, একটা হচ্ছে ভোকাবুলারি পার্ট। এই গ্রামার পার্টে একটা গ্রামার পার্ট, একটা ভোকাবুলারি পার্ট। এই গ্রামার পার্টে আমরা কি কি রেখেছি দেখতেই পাচ্ছ। পার্টস অফ স্পিচ, অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডগুলো থাকে তাকে আমরা কোন ভাগে ভাগ করব, কোন ভাগের মধ্যে কোন ওয়ার্ডটাকে রাখবো সেটা একটা ভাগ করেছি। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অর্থাৎ বাক্যের গঠন এবং বাক্যগুলোকে একটা বাক্য থেকে আরেকটা বাক্যতে ট্রান্সফার করার, সেটাকে একটা পার্ট রেখেছি। টেন্স, অর্থাৎ কাল, এটাকে একটা পার্ট রেখেছি, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা পার্ট। তারপরে রেখেছি সেন্টেন্স কারেকশন, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে কোনো ভুল আছে কিনা সেটাকে আইডেন্টিফাই করা, যেটাকে আমরা বলে থাকি এরার কারেকশন। তাদের রুলস জানতে হবে, সেই জেনে রুলসের উপর বেস করে সেন্টেন্সটা ভুল আছে না ঠিক আছে সেটাকে কারেক্ট করা। এবং প্রচুর প্র্যাকটিস, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, যেই পার্টে ভুল আছে যদি থাকে সেটার তলায় আন্ডারলাইন করা থাকবে এবং তারপর বেস করে চারটে অপশান থাকবে, সেখান থেকে তোমাকে কারেক্ট অপশানটি খুঁজে বের করতে হবে। এই দুটো পার্ট করতে গেলে গ্রামারের রুলস কিন্তু খুব ভালোভাবে তোমাকে জানতে হবে। অজস্র যে রুলস আছে, প্রচুর রুলস আছে, সেই রুলসগুলোর মধ্যে থেকে বেস্ট অফ যে রুলসগুলো আছে সেই রুলসগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং সেখান থেকে আমরা প্রশ্নগুলো করাবো। তারপরে দেখো অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস, অর্থাৎ ভয়েস চেঞ্জ তোমরা সবাই জানো। আর ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, প্যারাজাম্বল সেন্টেন্স, অর্থাৎ চারটে পাঁচটা শব্দ সেন্টেন্স থাকবে বা চারটে পাঁচটা ফ্রেজ থাকবে, সেগুলোকে পরপর বসিয়ে একটা মিনিংফুল সেন্টেন্স গঠন করাকে বলা হয় প্যারাজাম্বল। স্পেলিং এরার, অর্থাৎ বানান ঠিক ভুল। সাফিক্স প্রিফিক্স, অর্থাৎ একটা ওয়ার্ড থাকবে তার আগে একটা কিছু বসাতে হবে বা পরে কিছু একটা বসাতে হবে, সেগুলো দিয়ে অ্যান্টোনিমস করাকে বলা হয় সিনোনিমস বা অ্যান্টোনিমস করাকে বলা হয় সাফিক্স প্রিফিক্স। এটা ছিল গ্রামারের পার্ট, এইগুলোকে আমরা গ্রামারের মধ্যে রেখেছি। এবং আরেকটা পার্ট করেছি যেটা হচ্ছে ভোকাবুলারি পার্ট।
যে ভোকাবুলারি পার্টের মধ্যে দেখো fill in the blanks, idioms and phrase, one word substitution, proverbs and synonyms antonyms। যে fill in the blanks এটা দুটো পার্ট হয়, একটা হচ্ছে গ্রামার বেসড, একটা হচ্ছে গ্রামার বেসড, আরেকটা হচ্ছে ভোকাবুলারি বেসড। ওকে, গ্রামার বেসড আর ভোকাবুলারি বেসড। ভোকাবুলারি বেসিকগুলোতে তোমাকে ওয়ার্ডের মানে জানতে হবে, আর গ্রামার বেসটাতে পুরোপুরি গ্রামারের নিয়ম জানতে হবে। ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ, যেটাকে বলা হয় বাগধারা। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এক কথায় প্রকাশ। প্রোভার্বস মানে প্রবাদ বাক্য। সিনোনিমস অ্যান্টোনিমস মানে হচ্ছে সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ। এইটা হচ্ছে আমাদের সিলেবাস। আমরা এই টপিকগুলোকে পুরোপুরি কভার করছি অফলাইন ব্যাচগুলোতে। তোমরা যারা ইন্টারেস্টেড আছো অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। প্রিভিয়াস ইয়ারে 2017 সালে যে কোশ্চেন পেপারটি এসেছিল, পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষার কি কি স্ট্যান্ডার্ডের প্রশ্ন এসেছিল এবং আজকে 2026 সালে যে পরীক্ষাটি হতে চলেছে তার স্ট্যান্ডার্ডটি কতটা বাড়তে পারে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে একটা সিম্পল জিনিস তোমরা ভাবো, 2017 সালের পরীক্ষা যখন হয়েছিল তখন আমাদের কাছে কিন্তু অতজন মোবাইল কিন্তু সবার কাছে ছিল না। স্বভাবতই ইউটিউব বা সোশ্যাল মিডিয়া এই জিনিসগুলো কিন্তু অত হ্যাবিচুয়েট ছিল না লোকের মধ্যে। অর্থাৎ এই 2000 সালের যে প্রশ্নপত্র বা প্রিপারেশন সেই সময় কিন্তু অতটা ভালোভাবে লোকে নিতে পারতো না, অফলাইনই ভরসা ছিল। বাট আজকের দিনে এসে অনলাইনের খুব ভালোভাবে প্রভাব পড়েছে, চারিদিকে অনলাইন চারিদিকে ছড়িয়ে পড়েছে। সেক্ষেত্রে 2026 সালে যে প্রশ্ন পেপার হতে পারে সেটা যদি 2017 সালের মতো স্ট্যান্ডার্ড থাকে তাহলে কিন্তু কাট অফটা আকাশ ছোঁয়া হয়ে যাবে। তাই আমাকে ফলো করতে হবে বা আমাদের ফলো করতে হবে 2024 সালে পিএসসি ক্লার্কশিপের যে পরীক্ষাটি হয়েছিল তার ইংলিশের স্ট্যান্ডার্ডটা কতটা। দুটোই যেহেতু ক্লার্কের পোস্ট, তা 2024 সালে পিএসসি ক্লার্কশিপের যে কোশ্চেন পেপারটি এসেছিল, 4টে শিফটে যে কোশ্চেন হয়েছিল, তাতে ইংলিশটা কিন্তু বেশ স্ট্যান্ডার্ড ইংলিশ হয়েছে, স্ট্যান্ডার্ড ইংলিশ ছিল। এই স্ট্যান্ডার্ড ইংলিশটা যেভাবে যে যেরকম লেভেলের প্রশ্ন ছিল সেই লেভেলটা কিন্তু আমাকে অ্যাচিভ করে যেতে হবে গ্রুপ সির ইংলিশটাকে সলভ করতে গেলে। তা আমরা ওইভাবে প্রিপারেশন নেব, ওই লেভেলের প্রিপারেশন নেব যাতে আমাদের পরীক্ষার হলে যে 15টি প্রশ্ন থাকবে তাতে যেন আউট অফ 15 আমরা পাওয়ার চেষ্টা করব। দেখো আজকের যে প্রিভিয়াস ইয়ার 2017 সালে কোশ্চেন পেপারটি এসছে তার প্রথম যে প্রশ্নটি ছিল, আই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট, তারপর ডট 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 দেওয়া আছে, দ্য অ্যাবাভ উড বি দ্য বিগিনিং অফ দ্য লেটার কনভেইং। অর্থাৎ আই রিগ্রেট টু ইনফর্ম ইউ এই সেন্টেন্সটা শুরুটা কিরকম বোঝাচ্ছে। দেখো আই মানে তো জানি আমরা, রিগ্রেট মানে কি, রিগ্রেট মানে হচ্ছে দুঃখ, দুঃখ প্রকাশ করা, দুঃখ প্রকাশ করা। টু ইনফর্ম মানে জানাতে চাইছি, ইউ তোমাকে, দ্যাট যে আমি দুঃখের সহিত কিছু তোমাকে জানাতে চাইছি। এই পার্টটা থেকে এটাই বোঝানো যাচ্ছে যে কোনো ব্যাড নিউজ বোঝাচ্ছে বা কোনো স্যাড নিউজ বোঝাচ্ছে। তাহলে দেখো অপশানে স্যাড নিউজ আছে, অর্থাৎ অপশান এটা হবে সঠিক অ্যান্সার। অ্যাকসেপ্টেন্স মানে গ্রহণ, গ্রহণযোগ্যতা তোমার কাছে কতটা সেটাকে বোঝাচ্ছে। তো স্বভাবতই যে প্রশ্নটা ছিল রিগ্রেট দুঃখ, সেখান থেকে গ্রহণের কোনো প্রশ্ন আসছে না। ডেনিয়েল মানে হচ্ছে অস্বীকার করা, অস্বীকার করা, তাই এই ডেনিয়েলটাও হচ্ছে না এখানে। এমার্জেন্সি মানে জরুরি, জরুরি, তা জরুরিও এখানে বোঝাচ্ছে না, অপশন ডি হবে। অপশন ডিটাও কিন্তু এলিমিনেট হয়ে গেল, তাহলে অপশন এ হবে সঠিক অ্যান্সার। এই ধরনের প্রশ্নগুলোকে আমরা কিভাবে করতে পারি, এই যে রিগ্রেট বলে যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছ মেইন সেন্টেন্সের মধ্যে, রিগ্রেট ওয়ার্ডটা দেখে আমি মনের ভাবটা প্রকাশ করছি, দুঃখ না আনন্দ নাকি ইনফরমেশন, হোয়াট এভার সাজেশন, এটা বোঝাচ্ছে। তাই রিগ্রেট ওয়ার্ডটার মানে আমরা যদি জানতে পারি সেখান থেকে কিন্তু এই কোশ্চেনটার অ্যান্সারটাকে আইডেন্টিফাই করে অপশানগুলোকে এলিমিনেট করে আমরা অ্যান্সারটি করতে পারবো। প্রশ্ন 2, কোশ্চেন নাম্বার 2। দেখো এটা এরার কারেকশন দেখেই বুঝতে পারছো, স্ল্যাশ দেওয়া আছে, প্রত্যেকটা পার্টকে ABCD করে আইডেন্টিফাই করা আছে। তোমাকে খুঁজে বের করতে হবে যে কোন পার্টে ভুল আছে। এই প্রশ্নটি করতে গেলে অবশ্যই গ্রামারের নিয়ম তোমাকে জানতে হবে। বলেছে অ্যানাদার বাফলিং চেঞ্জ অ্যানাদার বাফলিং চেঞ্জ দ্যাট আই নোটিস ইন হিম নাও ইট ইজ দ্যাট হি অ্যাভয়েডস টু স্পিক টু মি।
অ্যানাদার বাফলিং চেঞ্জ, অ্যানাদার বাফলিং মানে কি? বাফলিং মানে হচ্ছে অদ্ভুত একটা চেঞ্জ হচ্ছে, তোমার যে অদ্ভুত একটা চেঞ্জ হচ্ছে, দ্যাট আই নোটিস ইন হিম, তোমার মধ্যে যে অদ্ভুত একটা চেঞ্জ আমি লক্ষ্য করেছি আজকাল, ইজ দ্যাট হি অ্যাভয়েডস টু স্পিক টু মি, যেটা আমাকে অ্যাভয়েড, তুমি যেটা আমাকে অ্যাভয়েড করছো, সেই যে অদ্ভুত চেঞ্জটা, সেটা আমি তোমার মধ্যে লক্ষ্য করছি। এই যে অ্যাভয়েড, এই অ্যাভয়েড যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছ, এই অ্যাভয়েডটার সঙ্গে আমাকে এখানে এই জায়গাটাতে ভুল আছে। এরার কারেকশন করতে গেলে প্রথমে তোমাকে সাবজেক্ট, সাবজেক্ট অনুযায়ী ভার্ব, ভার্বের সঙ্গে যে গ্রামারের নিয়ম, এই নিয়ম জিনিসগুলোকে আমাকে ফলো করতে হবে। সাবজেক্ট অনুযায়ী ভার্ব ঠিক আছে কিনা, দেখো এখানে সাবজেক্ট হচ্ছে আই, আই এর পরে নোটিস ঠিক লেখা আছে ভার্ব, আই নোটিস ইন হিম, তোমার মধ্যে যে চেঞ্জটা আমরা লক্ষ্য করেছি, নোটিস করেছি নাও এডেজ আজকাল, ইজ দ্যাট, আবার দেখো আবার হি লেখা আছে, হিটা সাবজেক্ট, হি অ্যাভয়েডস, হিটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য আমরা অ্যাভয়েডস করেছি, টু স্পিক টু হিম, কথা বলতে তোমার সাথে। দেখো আমাদের গ্রামারের নিয়ম অনুযায়ী অ্যাভয়েডস যে ওয়ার্ডটা, অ্যাভয়েডস মানে এড়িয়ে যাওয়া, এই অ্যাভয়েডস ওয়ার্ডটার পরে আমরা কি বসাই? যদি ভার্ব থাকে সেটা সবসময় জিরান ফর্মে হয়, অর্থাৎ আইএনজি ফর্মে হয়। আমরা দেখো অ্যাভয়েডস এর পরে যে টু স্পিক লেখা আছে, স্পিক ওয়ার্ডটা কিন্তু একটা ভার্ব, তাহলে আমরা এখানে অ্যাভয়েডস টু স্পিক না করে আমরা করব অ্যাভয়েড স্পিকিং, অ্যাভয়েড স্পিকিং। এই অ্যাভয়েড স্পিকিংটা হবে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, অর্থাৎ অপশন ডি তে, পার্ট ডি তে আমাদের ভুল আছে, অর্থাৎ অপশন ডি হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? আমাদের প্রতিটি ক্লাস এরকম ভাবে অ্যানালাইসিস করেই করানো হয়। যারা ইন্টারেস্টেড আছো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে ডেমো ক্লাস করে যেতে পারো। 4টে ডেমো ক্লাস তোমরা ফ্রি পাবে, তারপরে কিন্তু আমাদের সঙ্গে ভর্তি, আমাদের সঙ্গে যুক্ত হতে গেলে অ্যাডমিশন হতে হবে। দেখো, রাইট অ্যান অ্যাবস্ট্রাক্ট of this necessary essay, the underlined word means the right and abstract, এই অ্যাবস্ট্রাক্টের তলায় আন্ডারলাইন করা আছে, এই অ্যাবস্ট্রাক্টের মানে তোমাকে জানতে চেয়েছে। অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে সার সংক্ষেপ, অর্থাৎ ছোট করে কিছু বলা। এই এসেটাকে বা গল্পটাকে বা লেখাটাকে খুব ছোট করে বলতে বলেছে, লিখতে বলেছে, তাই অ্যাবস্ট্রাক্টের আন্ডারলাইন ওয়ার্ডটার মানে জানতে চেয়েছে। দেখো সামারি মানে সার সংক্ষেপ, তা আমরা যে এই মানেটা জানতে পারলাম, তাহলে অপশন এটা হবে সঠিক অ্যান্সার। প্লেন মানে হচ্ছে প্ল্যান, প্ল্যান মানে হচ্ছে সাধারণ, মানে কোনো প্ল্যান পরিকল্পনা করা। টাইটেল, টাইটেল মানে হেডিং, মানে নামকরণ করা। কনক্লুশন মানে উপসংহার। তাহলে অ্যান্সার কোনটা হলো? সামারি, অর্থাৎ অপশন এ হবে সঠিক অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 4, এটাও দেখো এরার কারেকশন থেকে দেওয়া হয়েছে। পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স, সেন্টেন্স কোনটা ঠিক আছে সেটা বের করতে দিয়েছে। টু বি ইন্টেলিজেন্ট ইজ মোর এসেন্সিয়াল দ্যান বিং হার্ড ওয়ার্কিং, বিং ইন্টেলিজেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান টু বি হার্ড ওয়ার্কিং, ফর মোর টু বি ইন্টেলিজেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান বিং হার্ড ওয়ার্কিং, বিং ইন্টেলিজেন্ট ইজ মোর এসেন্সিয়াল দ্যান বিং হার্ড ওয়ার্কিং। এই যে 4টে সেন্টেন্স আছে, এদের মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল তোমাকে আইডেন্টিফাই করতে হবে। টু বি ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমত্তা, এসেন্সিয়াল ইজ মোর এসেন্সিয়াল খুবই প্রয়োজন, দেন বিং হার্ড ওয়ার্কিং, হার্ড ওয়ার্কিং এর থেকে বুদ্ধিমত্তাটা খুবই প্রয়োজন। বিং ইন্টেলিজেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট দেন টু বি হার্ড ওয়ার্কিং, হার্ড ওয়ার্কিং করে মানে কঠোর পরিশ্রম করে। তাহলে এখানে দেখো প্রত্যেকটা সেন্টেন্সের মানে কিন্তু সেম আছে, যে হার্ড ওয়ার্কিং এর থেকে বুদ্ধিমত্তাটা খুবই বেশি প্রয়োজন, এসেন্সিয়াল। তাহলে আমরা যখন দেখছি যে প্রতিটা সেন্টেন্সে কম্পারেটিভ করা আছে, অর্থাৎ দেন দিয়ে কানেক্ট করা আছে সেন্টেন্সটাকে, তখন আমাকে বুঝতে হবে কম্পারেটিভ ডিগ্রি ক্ষেত্রে, বা কম্পারেটিভ যদি করতে চাই দুটো সেন্টেন্সের মধ্যে একটা, দুটো পার্টকে, তাহলে আমরা দেনের আগের পার্ট এবং পরের পার্টটা অবশ্যই, মানে যাদের মধ্যে তুলনা হচ্ছে, যেমন হার্ডওয়ার্কিং এর সঙ্গে ইন্টেলিজেন্টের ইয়ে করছে, তুলনা করা হচ্ছে, তাই দুটো পার্টের কিন্তু সেম রাখতে হবে, দুটো পার্টকে আমাকে সেম রাখতে হবে। দেখো বিং ইন্টেলিজেন্ট এবং বিং হার্ড ওয়ার্কিং, এই দুটো পার্ট এই সেন্টেন্সটাতেই ঠিক আছে। বাকি যে সেন্টেন্সগুলো আছে দেখো বিং হার্ড ওয়ার্কিং থাকলেও এখানে টু বি ইন্টেলিজেন্ট করা আছে, পার্ট দুটো ভুল আছে, তাই অপশন সি এলিমিনেট। বিং ইন্টেলিজেন্ট থাকলেও টু বি হার্ড ওয়ার্কিং করা আছে, অপশন বিটাও এলিমিনেট হয়ে গেল।
টু বি ইন্টেলিজেন্ট থেকে বিং হার্ড ওয়ার্কিং করা আছে, এটাও কিন্তু এলিমিনেট হয়ে গেল। তাহলে অপশন একমাত্র ডিটাই যেটার সঙ্গে যেটা তুলনা হচ্ছে সেই দুটো পার্টকে কিন্তু সেম ফরম্যাটে রাখা হয়েছে। কম্পারেটিভের ক্ষেত্রে দুটো পার্টকে সেম ফরম্যাটে রাখতে হবে, এটাই তোমাকে মাথায় রাখলে অপশন এলিমিনেট করে তুমি করতে পারবে, অর্থাৎ অপশন ডি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 5, উড ইউ মাইন্ড মুভিং দ্য কার? এই উড ওয়ার্ডটা দ্য অ্যাবভ সেন্টেন্স যে কি ধরনের সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সটা থ্রোয়িং কিরকম সেটা জানতে চেয়েছে। উড যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছ, এই উড ওয়ার্ডটা আমরা কখন ইউজ করি? পোলাইটের ক্ষেত্রে, পোলাইটনেস যখন বলি তখন আমরা উড ওয়ার্ডটাকে ইউজ করি। উড ইউ মাইন্ড মুভিং দ্য কার? তুমি কি গাড়িটা সরাবে? তুমি কি কিছু চিন্তা করছো গাড়িটা সরানোর কথা? তো এইটা বোঝাচ্ছে উড ইউ মাইন্ড মুভিং দ্য কার, তুমি কি মনে করছো গাড়িটা সরাবে? তাহলে এই যে পোলাইটনেস কথা বলছে, তাহলে পোলাইটনেস যখন বুঝতে পারলাম উড ওয়ার্ডটা দেখে, তাহলে আমরা কি বলবো? পোলাইট রিকোয়েস্ট হবে, অপশন বি হবে সঠিক অ্যান্সার। সাজেশন, এখানে কোনো সাজেশন দিচ্ছে না। সাজেশন যদি দিত তাহলে লাস্টে জিজ্ঞাসা চিহ্ন থাকতো না, এখানে নর্মাল সেন্টেন্সের মতো ফুল স্টপ বসতো। তাহলে অপশন ডিটাও এলিমিনেট হয়ে গেল। অপশন এ কোয়ারি, কোনো প্রশ্ন করছে, এখানে প্রশ্ন বোঝাচ্ছে না। তার কারণ হচ্ছে এটা, হ্যাঁ এটা প্রশ্ন বোঝালেও যেহেতু উড ওয়ার্ডটা আমরা পোলাইটের ক্ষেত্রে ইউজ করেছি, তাহলে কোয়ারি ওয়ার্ডটা কিন্তু হবে না। অ্যাডভাইস কিন্তু এখানে দিচ্ছে না, অপশন সিটাও কিন্তু এলিমিনেট হয়ে গেল। কোয়েশ্চেন নাম্বার 6, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ? এখানে প্রিপোজিশনের ড্যাশ পূরণ আছে, এখানে প্রিপোজিশন 4টে দেওয়া আছে, সেখান থেকে তোমাকে বসাতে হবে। হোয়াট ইজ দ্য টাইম, কটা বাজে, তোমার ঘড়িতে কটা বাজে? দেখো প্রত্যেকটা মানুষের ঘড়ির কিন্তু বিভিন্ন রকমের হয়, প্রত্যেকটা ঘড়িতে ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা থাকলেও প্রত্যেকের ঘড়ির টাইমিং কিন্তু আলাদা। অর্থাৎ বলতে চাইছে তোমার ঘড়িতে, তোমার যে ঘড়িটা আছে সেই ঘড়িতে যে কাঁটাগুলো আছে, সেই কাঁটার দ্বারা যে টাইমটা হয়েছে সেই টাইমটা তোমাকে জানতে চেয়েছে। অর্থাৎ হোয়াট ইজ দ্য টাইম, যেহেতু ঘড়ির কাঁটার দ্বারা সময় জানতে চেয়েছে, তাই দ্বারা বোঝালে আমরা বাইকে ইউজ করি। তাহলে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, অর্থাৎ তোমার ঘড়িতে কটা বাজে, অর্থাৎ বি হবে সঠিক অ্যান্সার। তোমার ঘড়িতে, ইন ইউর ওয়াচ এটা হবে না, অন ইউর ওয়াচ তোমার ঘড়ির উপর এটাও হবে না, অ্যাটও হবে না, অর্থাৎ বাই হবে সঠিক অ্যান্সার। পুরোপুরি এটা যদি বুঝতে না পারো মুখস্থ করে নাও, হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ এটাই সঠিক অ্যান্সার। এটা ডাব্লিউবিসিএস এবং সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক পরীক্ষা এবং স্টেটের পরীক্ষাতে হামেশাই এই কোশ্চেনটা এসে থাকে, একদম ফ্ল্যাট প্রশ্ন, হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ। কোশ্চেন নাম্বার 7, I will try to be on time but do not worry when I am late. এই সেন্টেন্সটা which part of the sentence has an error? এটাও দেখো এরার কারেকশনের সেন্টেন্স, তো এরার কারেকশন থেকে প্রশ্নটি এসেছে। দেখো আই উইল ট্রাই, আমি চেষ্টা করব, টু ডু বি অন টাইম সঠিক সময়ে আসার, সঠিক সময়ের মধ্যে, বাট ডু নট ওয়ারি উদ্বিগ্ন হবে না, when I am late যখন আমি লেট করে আসবো, যদি আমি লেট করি। আই উইল ট্রাই টু বি অন টাইম, আমি চেষ্টা করব সঠিক সময় আসার, বাট ডু নট অরি হোয়েন আই অ্যাম লেট, যদি আমি উদ্বিগ্ন হবে না যখন আমি লেট করব। দেখো সেন্টেন্সটা যদি আমরা বাংলায় বলি, আমি সঠিক সময় আসার চেষ্টা করব, ট্রাই করব, কিন্তু তুমি যদি না আসতে পারি তাহলে তুমি উদ্বিগ্ন হও না। এই যদি না, এই যদি কথাটা ওয়ার্ড ইউজ হচ্ছে, যদি না হয় তো যদি ইংরাজি হচ্ছে আমরা জানি ইফ। ইফ যদি হয়, এখানে যে কানেক্টর হোয়েন লেখা আছে যখন, এই যখন ওয়ার্ডটা কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না, এখানে ইফ হবে সঠিক অ্যান্সার, অর্থাৎ হোয়েনটা এখানে ভুল আছে। অর্থাৎ কোন পার্টে ভুল আছে? দেখো লাস্ট পার্টটাতে ভুল আছে, অর্থাৎ অপশন ডি হবে সঠিক অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এখানে একটা স্ল্যাশ হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, অপশন ডি হবে সঠিক অ্যান্সার। তো আমরা দেখলাম যে গ্রামারের নিয়ম ছাড়া কিন্তু এই প্রশ্নগুলোকে করা সম্ভব নয়। তা ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো দ্য গ্রামার্স রুল প্রপারলি, দেন ইউ হ্যাভ টু সলভ দিস প্রবলেম। কোশ্চেন নাম্বার 8, or is is it some humble play familiar matter of today? এটা একটা কবিতার লাইন। তা or is it some humble লে মানে হচ্ছে গান করা, ঠিক আছে। এই হাম্বল যে ওয়ার্ডটা আছে এর বলেছে লাইনটার সিনোনিমস বা ওয়ার্ডটার মানে আমাকে জানতে চেয়েছে। মানেটা কখন, এই সেন্টেন্সের মধ্যে কোথায় ইউজ, কি মানে ইউজ হয়েছে? or is it some humble familiar matter of today, অর্থাৎ এই যে তুচ্ছ জিনিসটা, প্রায়ই এটাকে নিয়ে আলোচনা হয়। ইট ইজ সাম হাম্বল ফ্যামিলিয়ার,
মানে পরিচিত, ফ্যামিলিয়ার মানে পরিচিত, ম্যাটার অফ টুডে এটা যেটা নিয়ে আলোচনা হচ্ছে এটা সবারই পরিচিত আজকালকার দিনে। তো এই হাম্বল ওয়ার্ডটা হচ্ছে খুবই তুচ্ছ হিসাবে এখানে ইউজ করা হচ্ছে। তাহলে তুচ্ছ যদি হয়, ইনসিগনিফিকেন্ট মানে হচ্ছে তুচ্ছ, অর্থাৎ অপশন সি হবে সঠিক অ্যান্সার। উইক মানে দুর্বল হবে না, কাওয়ার্ডলি মানে হচ্ছে ভীত হবে না, মিক মানে হচ্ছে কি ভদ্র, এটাও কিন্তু এখানে হবে না। এমনি হাম্বল মানে হচ্ছে হাম্বল রিকোয়েস্ট মানে ভদ্র রিকোয়েস্ট বোঝায়, কিন্তু এখানে এটার মানে দাঁড়াচ্ছে যে এটা খুব তুচ্ছ টাইপের একটা ওয়ার্ড ইউজ হচ্ছে, মানে দাঁড়াচ্ছে, তাই ইনসিগনিফিকেন্ট হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 9, পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স। দেখো আরেকটা এরার কারেকশন থেকে এসে কারেক্ট সেন্টেন্স খুঁজে বের করতে দিয়েছে। ভূপেন ডু নট নো দ্য ওয়ে, ভূপেন ডু নট নোজ দ্য ওয়ে, ভূপেন ডিড নট নোজ দ্য ওয়ে, ভূপেন ডাজ নট নো দ্য ওয়ে। দেখো প্রতিটা সেন্টেন্সের মধ্যে ভূপেন ওয়ার্ডটা কিন্তু অর্থাৎ সাবজেক্ট কিন্তু কমন আছে, তারপরে ডু ডিড আর ডাজ। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে আমরা প্রেজেন্ট টেন্সে ডাজ ইউজ করি, আমরা সবাই জানি, এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা ডিড ইউজ করি, অর্থাৎ ডু বলা ওয়ার্ডগুলো কিন্তু এলিমিনেট হয়ে গেল। তাহলে অপশন এ অপশন বি এলিমিনেট হয়ে গেল, অপশন সি ডি এর মধ্যে কিছু একটা কারেক্ট অ্যান্সার হবে। আচ্ছা, ডিড যদি আমরা বসাই তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম হবে, কিন্তু এখানে নো থাকলেও এখানে নোস করে দেওয়া আছে, মানে অপশন সিটাও কিন্তু এলিমিনেট হয়ে যাচ্ছে, অপশন ডিটা হবে সঠিক অ্যান্সার। ডাস থাকলেও ভার্বের আমরা ফার্স্ট ফর্ম বসাই, তাহলে ভূপেন ডাস নট নো দ্য ওয়ে, অর্থাৎ অপশন ডি হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 10, Rohim's doctor advised him to dash as a cure for his sore throat. রহিমস ডাক্তার অ্যাডভাইস হিম টু, রহিমের ডাক্তার অ্যাডভাইস করেছিল তাহাকে যে ড্যাশ এজ এ কিওর ফর হিজ সোর থ্রোট, মানে হচ্ছে গলার যে ব্যথা, সেই গলা ব্যথার জন্য তাকে কি করতে বলেছিল? গার্গেল করতে বলে। দেখো বাবলস, বাবল মানে কি? বাবল মানে হচ্ছে কথা আটকে যাওয়া, ঠিক আছে। গিগল, গিগল মানে হচ্ছে তোমার জোরে জোরে হাসা, হাসিকে বলা হয় গগলস, ঠিক আছে। অস্পষ্ট কথাকে বলা হয় বাবল, ঠিক আছে। অস্পষ্ট কথা বলা কে বলা হয় বাবল, আর গিগল মানে হচ্ছে হাসাহাসি করা। এবার দেখো অপশন বি অপশন ডি অপশন এ আর অপশন সিটা এলিমিনেট হয়ে গেল। বি আর ডি এর মধ্যে কি হবে? গার্গেল মানে হচ্ছে জল দিয়ে যেটা আমরা গার্গেল করি সেটাকে গার্গেল বলা হয়, আর গার্গেল মানে হচ্ছে জিউ আর জিএলই, গার্গেল মানে গার্গেলের যে শব্দ, গার্গেলের শব্দকে বলা হয় গার্গেল, জিউ আর জিএলই। তাহলে অপশন ডিটাও এলিমিনেট হয়ে গেল, এখানে গার্গেল করাকে বলছে, অর্থাৎ জল দিয়ে যে আমরা গলার মধ্যে দিয়ে যে আমরা গার্গেল করি সেই গার্গেলকে বোঝাচ্ছে, অর্থাৎ অপশন বি হবে সঠিক অ্যান্সার। এই দুটো বি আর ডি হচ্ছিল হোমোনিমস। ক্লিয়ার? হোমোনিমস এর বাংলা হচ্ছে শুনতে একই রকম, বানান আলাদা হওয়ার জন্য মানেগুলো চেঞ্জ হয়ে যায়। তাহলে গার্গেল আরেকবার বলে রিমাইন্ড করে দিই, GARGLE, গার্গেল মানে সেই গার্গেল করা, আর GURGLE গার্গেল মানে গার্গেলের শব্দ। কোশ্চেন নাম্বার 11, I do not understand what is written here. Choose the correct phrasal verb to represent the underlined word in the above sentence. দেখো আন্ডারলাইন ওয়ার্ডটা কি আছে? আন্ডারস্ট্যান্ড। আই ক্যানট আন্ডারস্ট্যান্ড, আমরা বুঝতে পারি না, আমি বুঝতে পারি না। হোয়াট ইজ রিটেন হেয়ার, কি এখানে লেখা আছে, কি এখানে লেখা আছে আমি বুঝতে পারি না। এই যে আন্ডারস্ট্যান্ড ওয়ার্ডটা দেখতে পাচ্ছ, এই আন্ডারস্ট্যান্ড ওয়ার্ডটার মানে হচ্ছে বোঝা, ঠিক আছে। এখানে অপশনগুলো আছে হোল্ড অন, হোল্ড অন মানে ধরে রাখা, গিভ আউট মানে বিতরণ করা বা ছেড়ে দেওয়া, গিভ অ্যাওয়ে মানেও বিতরণ করা, মেক আউট মানে কি বুঝতে পারা। তাহলে বুঝতে পারা এখানে আন্ডারস্ট্যান্ড ছিল, তাহলে অপশন সি হবে সঠিক অ্যান্সার। এটা ফ্রেজাল ভার্ব থেকে প্রশ্ন ছিল। কোশ্চেন নাম্বার 12, 1 or 2 stars were still dash in the sky. একটা বা একের বেশি যদি তারা কি করে, স্টিল, স্টিল কি করে ইন দ্য স্কাই, আকাশের মধ্যে তারা কি করছে? বার্নিং জ্বলে যাচ্ছে, শাইনিং উজ্জ্বলভাবে জ্বলছে, গ্লোয়িং মানে এটা জ্বলে যাওয়া, এবং টুইঙ্কলিং মিড মিড করে জ্বলে। আমরা ছোটবেলা থেকে পড়েছি তারারা মিড মিড করে জ্বলে, অর্থাৎ টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। এই যে টুইঙ্কেল ওয়ার্ডটা স্টারের সঙ্গে যায়, অর্থাৎ অপশন সি হবে সঠিক অ্যান্সার। টুইঙ্কলিং।
Question number 13. The boy who wanted to play football were disappointed when it rained. The above sentence is, এখানে যে সেন্টেন্সটা দেওয়া আছে এই সেন্টেন্সটা কি ধরনের সেন্টেন্স তোমাকে আইডেন্টিফাই করতে হবে। প্রথমে দেখতে হবে সেন্টেন্সটা সিঙ্গেল সেন্টেন্স নাকি দু ধরনের তিন ধরনের সেন্টেন্সকে একসঙ্গে কানেক্ট করা আছে। যদি আমরা দেখি, আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সের মধ্যে হু একটা কানেক্টর ইউজ করা হয়েছে, হোয়েন একটা কানেক্টর ইউজ করা হয়েছে। এই কানেক্টর গুলো আমরা কমপ্লেক্স অর্থাৎ জটিল বাক্যের কানেক্টর হিসেবে আমরা জানি। তাহলে দ্য বয়েজ হু ওয়ান্টেড টু প্লে, যারা খেলতে চেয়েছিল ওয়ার ডিসঅ্যাপয়েন্টেড, তারা হতাশা হয়েছিল হোয়েন ইট রেইন, যখন বৃষ্টি পড়ছিল। বৃষ্টি তাদেরকে হতাশ করে দিয়েছিল যখন তারা খেলতে চেয়েছিল। এই যে হু কানেক্টর কমপ্লেক্স সেন্টেন্সে কানেক্টর দেখতে পাচ্ছি এবং হোয়েন কমপ্লেক্স সেন্টেন্সে কানেক্টর দেখতে পাচ্ছি, তাহলে অ্যান্সারটা সঠিক হবে কোনটা? অপশন এ, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স জটিল বাক্য। সিম্পল সেন্টেন্স মানে সরল বাক্য, কম্পাউন্ড মানে যৌগিক বাক্য, মিক্সড সেন্টেন্স মানে দু তিনটে সেন্টেন্সকে যখন আমরা মিক্সড আপ করি তখন আমাদেরকে সেটাকে বলা হয় মিক্সড সেন্টেন্স, অর্থাৎ অপশন ডি, বি, এ, সি এগুলো এলিমিনেট হয়ে গেল। কোয়েশ্চেন নাম্বার 14, পিক আউট দ্য অ্যান্টোনিম দ্য ওয়ার্ড ট্রাইবাল। ট্রাইবাল মানে কি? তুচ্ছ, সাদা সিধে, তুচ্ছ, নগণ্য, এটাকে বোঝায়। তাহলে এখানে অ্যান্টোনিম বের করতে দিয়েছে, মানে বিপরীত শব্দ বের করতে দিয়েছে। দেখো, ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, ইনসিগনিফিকেন্ট মানেও তুচ্ছ, ফাস্ট মানে দ্রুত, ফিউটাইল মানে ব্যর্থ। ইম্পর্টেন্ট মানে কি? ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ। তোমরা দেখেই বুঝতে পারছো তুচ্ছর অপোজিট ওয়ার্ড গুরুত্বপূর্ণ হবে, অপশন এ হবে সঠিক অ্যান্সার। ইনসিগনিফিকেন্ট মানেও তুচ্ছ। আজকের সেশনের শেষ প্রশ্ন অর্থাৎ 15 নম্বর প্রশ্ন, এটাই 2017 সালে গ্রুপ সি কোশ্চেন পেপার ছিল। আমরা পুরোপুরি এটাকে ফুললি আলোচনা করলাম, ফুললি ডিটেলসে অ্যানালাইসিস করলাম। তোমাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। ইউটিউব থেকে যারা দেখছো, ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই ক্লিক করবে এবং লাইক করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের সেশনটি কেমন লাগলো। এ গ্রুপ অফ এলিফ্যান্টস ইজ কল্ড এ, একটা গ্রুপ অফ এলিফ্যান্টকে কি বলা হয়? এই গ্রুপ অফ এলিফ্যান্টকে বলা হয় হার্ড। ঠিক আছে, এটা নাউন চ্যাপ্টারের মধ্যে আছে, হার্ড বলা হয়, অর্থাৎ অপশন বি হবে সঠিক অ্যান্সার। প্যাক, প্যাক কাকে বলা হয়? নেকড়ের দলকে প্যাক বলা হয়। নেকড়ের দলকে আমরা প্যাক বলি। ফ্লক কাকে বলা হয়? পাখি বা ভেড়া, ভেড়ার পালকে ফ্লক বলা হয়। লিটার কাকে বলা হয়? লিটার হচ্ছে বিড়াল বা কুকুর ছানার দলকে বলা হয় লিটার। অর্থাৎ অপশন ডিটা হচ্ছে না, অপশন সিটাও হচ্ছে না, অপশন এটাও হচ্ছে না। অর্থাৎ হার্ড এলিফ্যান্টসের যে গ্রুপকে তাকে আমরা হার্ড বলবো, অর্থাৎ অপশন বি হবে সঠিক অ্যান্সার। আজকে সেশন এইটুকুই ছিল। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ধন্যবাদ।